ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তাঁর সন্তানে, আচার লইয়া বিচার নাহিকো জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। এটা কি হলো রাজীব? মানে আমরা সাধারণত তো শ্রোতা বন্ধুদের নমস্কার করে নিজেদের পরিচিতি দিয়ে আরম্ভ করে থাকি। থাকি, কিন্তু কখনো কখনো বিবেক আর বিচার বুদ্ধির তাড়নায় নিয়ম ভাঙতে হয়। সাম্প্রতিকের প্রতি দৃষ্টি রাখা অবশ্যই আমাদের প্রধান উদ্দেশ্য নয়। আমাদের ভাষা আর সংস্কৃতির অতীত গৌরবকে ভাবিকালের চৌকাঠে পৌঁছে দেওয়াই আমাদের চেষ্টা। কিন্তু আমরা তো আমাদের দেশকালের থেকে ভিন্ন নই। তাই আজ এই ২০২৪ সালের গোড়ায় দাঁড়িয়ে আমাদের দেশ, সংস্কৃতি, ধর্মের দিকে চোখ মেলে একেবারে চুপ থাকতে পারলাম না। আমার এই অস্থিরতাটুকু কেন, তা শ্রোতা বন্ধুরা সহজেই বুঝবেন ধরে নিচ্ছি, আর ক্ষমাও করবেন আশা করি। নিশ্চয়ই করবেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আসর গল্প পাঠের, তাতে আমাদের লক্ষ্য কাল নিরপেক্ষ থাকা। কালজয়ী সাহিত্যের সাধনাই আমরা করতে চাই। কিন্তু আমরা যেমন গল্প পাঠ করি, তেমনি নিজেদের মনের কথাও কিছু কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আপনারা তা সহানুভূতি নিয়েই শোনেন, আমাদের গভীর বিশ্বাস। যাই হোক, তাহলে আর একবার আমাদের আসর চালু করার চেষ্টা করি। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্যে আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। আর আমি রুদ্র দত্ত। শ্রোতা বন্ধুরা, আজকের আসর আমাদের পঞ্চম বর্ষের বা পঞ্চম পর্বের সূচনা। 2020-তে আরম্ভ, 21, 22, 23 আর এই 24। আমরা আমাদের এক একটা পর্বের সূচনা আর সমাপ্তির এপিসোডগুলোর নানা রকম নামকরণ করি, আপনারা তো জানেন। এর আগে তৃতীয় সন্ধ্যা, চতুর্থ উষা এইসব নাম ব্যবহার করেছি। মনে হলো তাই এই এপিসোডের নাম দিই পঞ্চম প্রত্যুষ। চতুর্থ পর্বের শেষে আমরা আপনাদের জানিয়েছিলাম যে এই পঞ্চম পর্বে আমরা কয়েকটা বিশেষ জিনিসের প্রতি লক্ষ্য রাখার চেষ্টা করব। তার মধ্যে একটা আমাদের কাছে প্রতিদিন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। ভাষা, বেশভূষা, আচার ব্যবহারের মতোই সংস্কারও আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু সংস্কার যখন অন্ধ সংস্কারে, কুসংস্কারে পর্যবসিত হয়, তখন তা অবশ্যই বরণীয় নয়। অন্ধ সংস্কার অনুসরণ করা সহজ। তার প্রলোভন মানুষের সামনে এসেছে বারবার, প্রতি জাতি বা দেশের ইতিহাসে, ভবিষ্যতেও আসতে থাকবে। কিন্তু সত্যের আলোকও শাশ্বত, আমরা চাইলেই তাকে গ্রহণ করতে পারি। অন্ধকার আর আলোর এই যুদ্ধ মানুষের হৃদয়ে, মানব জাতির চেতনায় চিরন্তন। শ্রোতা বন্ধুরা, সাহিত্যও কিন্তু সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। সাহিত্য তো শুধু চিত্ত বিনোদনের বস্তু নয়, সাহিত্য আমাদের
মননকে তৈরি করে, আমাদের ভাষাগত ও সাংস্কৃতিক চরিত্রের মুখে কথা তুলে দেয়। তাই সাহিত্যের মধ্যেও আমরা কুসংস্কার আর সত্যের আলোকের এই টানাপোড়েন দেখতে পাই। অন্ধ সংস্কারের বিরুদ্ধে বাংলা ভাষার বহু সাহিত্যিক বহু রচনা করেছেন। তার মধ্যে কিছু কিছু আবার একেবারে চোখে আঙুল দিয়ে কুসংস্কারের সরাসরি বিরোধিতা করার, কুসংস্কার ভাঙার গল্প। বিমল করের কিকিরার গল্পগুলি এই পর্যায়ে পড়ে। শ্রোতা বন্ধুরা, চতুর্থ সিজনের শেষে উল্লেখ করেছিলাম যে ইদানিংকালে উত্তরোত্তরই ভয় আমাদের মনে আসছে যে অগণতান্ত্রিক স্রোতে পড়ে আর সমাজ মাধ্যমের এই আস্ফালনে নানা কুসংস্কার আবার ফিরে আসছে। তাই এই সিজনে আমরা সেই রকম কুসংস্কার ভাঙার গল্প রাখছি একেবারে গোড়ার দিকেই। আর এও আগে বলেছি যে আমাদের দৃঢ় বিশ্বাস বিজ্ঞান আমাদের সত্যের আলোককে দেখতে সাহায্য করে, সত্যের পথে নিয়ে যায়। কারণ বিজ্ঞানের কেন্দ্রস্থিত কথাটি এই যে এক্সপেরিমেন্টের সাহায্যে যে অভিজ্ঞতামূলক সত্য আবিষ্কৃত হয় তাকে স্বীকার করে এগিয়ে চলা। ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। কোনো জাতির বিজ্ঞান মনস্কতা তার সংস্কৃতিরই অন্তর্গত এবং সাহিত্যও তার মধ্যে পড়ে। তাই এই সিজনে আমরা বিজ্ঞান নির্ভর বা কল্পবিজ্ঞানের গল্পের দিকেও একটু বেশি মনোনিবেশ করব। এই রকম সাহিত্য আমরা যে এই আসরে আগে পাঠ করিনি তা নয়। প্রফেসর শঙ্কু আর প্রেমেন্দ্র মিত্রের কিছু বিজ্ঞান নির্ভর গল্প ছাড়াও বন্ধু রুদ্র বৈজ্ঞানিক আচার্য জগদীশচন্দ্র বসুর রচনা পাঠ করেছে। তাঁর ভাগীরথীর উৎস সন্ধানে লেখাটিতে আমরা দেখেছি যে কিভাবে ভ্রমণ কাহিনীর সঙ্গে মিশেছে প্রকৃতির বৈজ্ঞানিক ব্যাখ্যা, ধর্মচেতনার সঙ্গে সহজে সহাবস্থান করেছে বৈজ্ঞানিক চেতনা। তাঁর ওই হাজির লেখাটিতে এক সত্যসন্ধানীর জীবনব্যাপী সত্যান্বেষণের কাহিনীর আভাস পেয়েছি আমরা। তো এই সিজনে আমরা সেই ধারাটিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। একটা বিষয় লক্ষণীয় যে সাহিত্যে বিজ্ঞান মনস্কতার সূত্রপাত তুলনামূলকভাবে একটু আধুনিক ব্যাপার। ঐতিহাসিকভাবে সাম্প্রতিককালে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটে যাওয়ার পরেও ঊনবিংশ শতাব্দীতে এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে সাহিত্যে বিজ্ঞানের কোনো স্থান আছে বলে প্রায় কেউই মনে করতেন না, আচার্য জগদীশচন্দ্রের মতো কতিপয় দূরদর্শীর কথা বাদ দিলে। সাহিত্য প্রধানত ললিতকলার অঙ্গ হিসেবেই মনে করা হতো। কবি সাহিত্যিক ছাড়াও যাঁরা সাহিত্য চর্চা করতেন তাঁরা প্রায় সকলেই সমাজবিদ্যা বা হিউম্যানিটিজের জগতের মানুষ। রুদ্র, এই বিজ্ঞান জগতের মানুষ যে একেবারে সাহিত্য চর্চা করতেন না তা তো নয়, তাই না? তার উদাহরণ তো আমরা রাজশেখর বসু ওরফে পরশুরাম তার মধ্যে দেখেছি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নামও তো করা যেতে পারে, তাই না? হ্যাঁ, কিন্তু তাঁরাও সাহিত্য চর্চার সময়ে সামাজিক বিষয় নিয়েই করতেন। আসলে জনমানসে বিজ্ঞানের স্থান কিন্তু তখন অন্য জায়গায় ছিল। ঠিক তাই। সাহিত্যে বিজ্ঞান প্রবেশ করল প্রধানত ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তবে এটা কিন্তু শুধু বাংলা সাহিত্যের কথা নয়, সারা বিশ্ব জুড়েই এই একই গল্প। পাশ্চাত্য সাহিত্যেও এই সময়ের আগে বিজ্ঞান এসেছে হয় ভয়ের মুখোশ পরে, যেমন মেরি শেলির ফ্র্যাঙ্কেস্টাইনে, কিংবা অ্যাডভেঞ্চার বা রোম্যান্সের নিছক বাহন হিসাবে, যেমন ধরুন জুলে ভার্নের কাহিনীগুলিতে। সাহিত্য হিসেবে তা অতুলনীয় ঠিকই, কিন্তু ঠিক বিজ্ঞান নির্ভর সাহিত্য কিন্তু তাকে বলা চলে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জনমানসে বিজ্ঞান সম্পর্কে কৌতূহল ও উৎসাহ বেড়ে যাওয়ার ফলে সাহিত্য কিভাবে আস্তে আস্তে বিজ্ঞান এবং কল্পবিজ্ঞান কাহিনীর প্রধান অঙ্গ হিসেবে নিজেদের জায়গা করে নিল তা নিয়ে অনেক বিদগ্ধজন অনেক চিন্তাশীল প্রবন্ধ রচনা করেছেন। আমরা আর সে নিয়ে আলোচনা করছি না। মজার কথা এই যে
অন্তত বাংলা সাহিত্যে কিন্তু সেই প্রবেশ সেই সাহিত্যিকদের হাত ধরেই, তাই না? সত্যজিৎ রায় আর প্রেমেন্দ্র মিত্র দুজনেই শিল্প সাহিত্যের জগতের মানুষ। এবং হয়তো সেই জন্যই এঁদের কল্পবিজ্ঞানের লেখা মূল্যবান হলেও সবসময় খুব বিজ্ঞানমনস্ক নয়। বিশেষ করে প্রফেসর শঙ্কুর কাহিনীগুলিতে বিজ্ঞানকে প্রায় ম্যাজিকের মতো ব্যবহার করা হয়েছে। এই গল্পগুলির আসল মূল্য হল মানবিকতার এবং বৈজ্ঞানিক সত্যের প্রতি আস্থা আর শ্রদ্ধার প্রকাশে। কিন্তু অন্যান্য কিছু গল্প, যেমন বঙ্কুবাবুর বন্ধু বা অনুকূল গল্পে সত্যজিৎ রায় অনেক বেশি সার্থক কল্পবিজ্ঞানের গল্প রচনা করেছেন। প্রেমেন্দ্র মিত্র অবশ্য বিজ্ঞানকে খুবই যথাযথ ব্যবহার করেছেন, বিশেষ করে ঘনাদার গল্পগুলিতে। কিন্তু বিজ্ঞানের চেয়ে সেই গল্পগুলির আবেদন প্রধানত সমাজ, রাজনীতি ও মানবিকতার প্রতি। কিন্তু বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বেশ কিছু বাঙালি লেখক এগিয়ে এলেন, যাঁরা বিজ্ঞানের স্নাতক বা এমনকি জীবিকায় বিজ্ঞান সাধক। সব থেকে প্রথমে নাম করতে হয় অদৃশ বর্ধনের। আরও অনেকে, যেমন সমরজিৎ কর, এনাক্ষী চট্টোপাধ্যায়, অনীশ দেব এই পর্যায়ে পড়েন। এদের অনেকেরই অতি ব্যস্ত কর্মজীবন থাকার ফলে সাহিত্য কীর্তির সংখ্যা স্বভাবতই কম, কিন্তু তার একটা বিশেষ মূল্য আছে। তো এই সিজনে এদের লেখা পাঠ করার উদ্দেশ্য রইল আমাদের। এইখানে হয়তো আর একটা কথা বলে নেওয়া ভালো। আমাদের আসরে আমরা বেশ অনেকগুলি ভূতের গল্প বা অলৌকিক গল্প পাঠ করেছি। প্রশ্ন উঠতে পারে, আমরা কুসংস্কারের বিরুদ্ধে এত কথা বলছি আর এদিকে বারবার অলৌকিক গল্প পাঠ করছি কেন? সেই সঙ্গে এই প্রশ্নটাও মনে আসতে পারে যে বাংলায় এত ভৌতিক বা অলৌকিক গল্পের ছড়াছড়ি বা কেন? অলৌকিক গল্প লেখেননি এমন বাঙালি সাহিত্যিক কিন্তু বিরল। একজনও আছেন কিনা আমি তো অন্তত জানি না। বাঙালি সাহিত্য সমাজ কি তাহলে বিশেষভাবে কুসংস্কারাচ্ছন্ন? অবশ্যই নয়। আর আজকের প্রসঙ্গে সেই কথাটাই একবার বলে নেওয়ার প্রয়োজন মনে হলো। আসলে ভূতের গল্প, হাসির গল্প, মায়ের রহস্য গল্প আসলে লেখকের উদ্দেশ্যের বাহন, কিন্তু গল্পের আসল উদ্দেশ্য অনেক সময়ই সম্পূর্ণ আলাদা। আসলে পাঠকের মন স্পর্শ করতে হলে, লেখক আর পাঠকের মধ্যে যোগাযোগ স্থাপন করতে গেলে একটা প্রাথমিক ভিত্তি লাগে, যা লেখক এবং পাঠকের সকলের কাছে পূর্ব পরিচিত, যাকে বলে সেই কমন গ্রাউন্ড। হাসি আর ভয়, এই দুটো হচ্ছে আমাদের প্রতিটি মানুষের অতি পরিচিত, তাই না? বোধহয় সেই জন্যই ভূতের গল্পের খোলসে কাহিনীর অন্তর্নিহিত মূল কথাটা পাঠকের কাছে পৌঁছে দেওয়ার রাস্তাটা বহু সাহিত্যিকই বারবার ব্যবহার করেছেন। কিন্তু সেই সব মূল কথাগুলিতেই গল্পগুলির আসল পরিচয় পাওয়া যায়। যেমন রবীন্দ্রনাথের কঙ্কাল গল্পটি, যেটা তুই পাঠ করেছিলি, সত্যিই একটি নরকঙ্কালের জবানিতে বলা, কিন্তু গল্পের শেষে বুঝতে পারি যে সেটা নিতান্তই আনুষঙ্গিক। একটা জ্বালা ভরা ব্যর্থ প্রেমের কাহিনী মৃতা নায়িকার নিজের মুখে শোনাতে পারার জন্য। বা ধর পরশুরামের ভূষণ্ডির মাঠে গল্পটি, হ্যাঁ, যেটা তুই পাঠ করেছিলি রুদ্র। ভূতের গল্প ঠিকই, হ্যাঁ, কিন্তু হাসির গল্প তো বটে। আসলে পুনর্জন্ম, ধর্ম, বিবাহ এইসব নিয়ে সামাজিক অন্ধবিশ্বাস আর সংস্কারের একটা ব্যঙ্গচিত্র বলা যায়। বহু হাসির গল্প সম্বন্ধেও একই কথা বলা যায়। হ্যাঁ, ঠিকই। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের পাঠ করার জন্য গল্প চয়নে এই ধরনের চিন্তাভাবনা কিছুটা করে থাকি, আর সেই জন্যেই আমাদের চয়নে আমরা অন্য অনেক পডকাস্ট বা বাচিক শিল্পের অনুষ্ঠানের থেকে একটু আলাদা। সাহিত্য পাঠ তো চিত্ত বিনোদনের জন্য বটেই, কিন্তু একই সঙ্গে সাহিত্য পাঠের অনেক গভীর উপকারও আছে। সাহিত্য আমাদের নিজেদের জাতি, সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে শিক্ষিত করে, পাঠকের এবং সমাজের মনন সৃষ্টি করে। এই সব মিলিয়েই সাহিত্য গুণ।
আমরা আমাদের চয়নের মধ্যে দিয়ে তাই চেষ্টা করে চলি যাতে আমাদের পাঠের মধ্যে শ্রোতা বন্ধুরা বিনোদনও পান আর গভীরতর মূল্যও খুঁজে পান। আর সেই জন্যই প্রতিটি এপিসোডের শেষে আমাদের আন্তরিক অনুরোধ, আপনাদের মতামত আমাদের জানাবেন, আমাদের পাঠ সম্পর্কেও আর আমাদের গল্প চয়ন সম্পর্কেও। শ্রোতা বন্ধুরা, এই কথা বলতে গিয়ে আর একটি কথা মনে আসছে। আপনাদের মধ্যেই কেউ কেউ এ বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। বাংলা সাহিত্যের পাঠের অনুষ্ঠান ইউটিউবে এখন বহু আছে, পডকাস্টও আছে। তার মধ্যে অনেকগুলিই আমাদেরই মতো অপেশাদারী, কিন্তু বাচিক বা অন্য করণ শিল্প যাঁদের জীবিকা, এমন কেউ কেউও সম্প্রতি বাংলা গল্প পাঠের পডকাস্ট আরম্ভ করেছেন। আপনাদের মধ্যে কারুর কারুর মনে হয়েছে যে আমরা যেসব গল্প পাঠের জন্য চয়ন করেছি এই রকম কোনো অনুষ্ঠানে তার পরে পরেই একই রকম গল্প চয়ন করা হয়েছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমরা পাঠ আরম্ভ করার আগে সেই সাহিত্য সম্পর্কে যতদূর জানি যা বলার চেষ্টা করেছি সেই একই ধরনের কথা অন্য পডকাস্টেও শোনা গেছে। আপনারা আমাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। শুনে প্রথমে একটু হতচকিত হলেও আমরা ভেবেচিন্তে দেখলাম যে এ নিয়ে আমাদের বিশেষ কিছুই বলার নেই। প্রথমত, গল্প চয়নে মিল থাকা, এমনকি কোনো গল্প সম্বন্ধে একই ধরনের কথা বলা হয়তো খুব আশ্চর্যের কিছু নয়, এটা ঘটনাচক্র হতেই পারে। দ্বিতীয়ত, তর্কের খাতিরে যদি ধরেও নিই যে আমাদের পডকাস্ট আর কোনো অনুষ্ঠানকে অনুপ্রাণিত করেছে, তাহলে সে তো খুব ভালো কথা। বাংলা সাহিত্যের চর্চা যত চলতে থাকে ততই ভালো। অধিকন্তু ন দোষায় বলে তো প্রবাদই আছে। আর একটা প্রবাদও আছে, সেটা হলো ইমিটেশন ইজ দ্য সিনসিয়ারেস্ট ফর্ম অফ ফ্ল্যাটারি। সেটাও আমরা মনে রাখতে পারি। এবার তাহলে আজকের এপিসোডের ইতি টানবো নাকি রাজীব? ইতি টানার আগে আরেকটা মাইল ফলকের কথা না বললেই নয়। মানে সিজন শুরুর আগে সেইখানে পৌঁছানোর একটা রোমাঞ্চবোধ তো আছেই। কাজেই আজ সেই কথাটা শ্রোতা বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া যাক। হ্যাঁ, আমাদের পডকাস্টের ডাউনলোডের সংখ্যা 100,000 বা 1,00,000 ছাড়িয়েছে জানুয়ারি মাসে। আমরা ইউটিউবের পরিসংখ্যান যোগ করি না, সেটা ধরলে হয়তো এই মাইলফলক আগেই পৌঁছানো যেত। এটা শুধু পডকাস্টের হিসেব। ভালো কথা রুদ্র। ইউটিউব প্রসঙ্গে একটা কথা মনে পড়ল, যেটা একবার শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দেওয়াটা কিন্তু জরুরি। কোন কথা? এপ্রিলের 2 তারিখের পরে গুগল পডকাস্ট আর থাকছে না। হ্যাঁ, তার বদলে পডকাস্ট সব শোনা যাবে ইউটিউব মিউজিক অ্যাপে। গুগল পডকাস্টের সাবস্ক্রাইবার যারা, তারা হয়তো এই খবর সম্পর্কে ওয়াকিবহাল আছেনই। তবু একবার বলে রাখছি যে আমাদের এই গল্প কথার আসরের সমস্ত এপিসোড ইউটিউব মিউজিক থেকে শোনা যাবে। আপনারা অনুগ্রহ করে এই অ্যাপটি ডাউনলোড করে আমাদের পডকাস্টে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আগে আমাদের শ্রোতা বন্ধুদের থেকে শুনেছি যে তাঁরা আমাদের পডকাস্ট হয়তো খুঁজে পাচ্ছেন না। স্পটিফাই থেকে আমাদের পডকাস্ট উধাও হওয়ার পর এইরকম অনেক প্রশ্ন এসেছিল। তাই আমরা একটু বেশি উদ্যোগ নিচ্ছি এইবার গুগল পডকাস্টের শেষ যাত্রার আগে। শেষ যাত্রা ভালো বললি বটে, কিন্তু তবে ইউটিউবে আমাদের পডকাস্ট কিন্তু এর আগে থেকেই আছে। গুগল পডকাস্টের অন্ত হলে ঠিক কিভাবে গুগল বর্তমান পডকাস্টগুলির সঙ্গে গুগল থেকে আমদানি করাগুলোকে ইউটিউবে স্থান দেবে, পাশাপাশি নাকি অন্য কোনোভাবে, তা অবশ্য আমরা এখনো সঠিক জানি না। আমরা জানতে পারলে বা বুঝতে পারলে নিশ্চয়ই আপনাদের জানাবো। আজকের মতো আমাদের পঞ্চম প্রত্যুষে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিই। আমাদের এই পর্বের পরিকল্পনা ভাগ করে নিলাম আপনাদের সাথে। বেশ কিছু নতুন সাহিত্য ও সাহিত্যিকদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবার অঙ্গীকার রইল প্রতিবারের মতোই। শুনতে থাকুন গল্প কথার আসরের প্রতিটি এপিসোড আপনাদের পছন্দের অ্যাপে। আর
আমাদের সাথে যোগাযোগ রেখে চলুন আমাদের ফেসবুক পেজে, ওয়েবসাইটে বা ইমেলের মাধ্যমে। তাহলে আজ বিদায়। নমস্কার। নমস্কার। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org